সালমান এফ রহমান এগুলো দম্ভক্তি দেখাতে পারছে। কারণ বলেন তো, এখন পর্যন্ত সালমানের শেয়ার বাজার লুট করা নিয়ে, ব্যাংক লোপাট করা নিয়ে একটি মামলা দায়ের হয়েছে? আপনি গণহারে খুনের মামলা দায়ের করে তাদেরকে তো আপনি ইজি অ্যাক্সেস করে দিচ্ছেন। যেদিন আবু সাইদ, মুগ্ধ, ওয়াফেজ, ইয়ামেন, আনাস, অসংখ্য বীর ছাত্র ছেলেমেয়েরা বুক চিতিয়ে গুলি খাওয়া শিখলো, গুলিকে বরণ করে নিল, সেই বিখ্যাত উক্তি আপনার কুখ্যাত ব্যক্তির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে, স্যার দেখছেন গুলি করি কয়ডা, একটা মরে বাকিগুলো নড়ে না। এই দ্বিমত করতে করতে কিন্তু আমরা তর্কে জড়াই, তর্ক করতে করতে একে অপরকে হিংসা শুরু করি, সহ্য করতে পারি না, তারপরে পেশি শক্তির ব্যবহার শুরু করি। বিভিন্ন জায়গায় আমরা দেখি মেরামতের কাজ চলছে। আমি নিজে এয়ারপোর্টে 2-3 বার যাওয়ার সুযোগ হয়েছিল অন্য কারণে, আমার এক আত্মীয় আসবে। আমার মনে আছে আমার গাড়ি থামিয়ে কি ভদ্রতার সঙ্গে, আমাকে দেখলে এত বড় মনে হয় কিনা জানি না, যাই হোক হয়তো অনেক বয়সও মনে হয়, আমাকে চাচা ডেকে, কারণ আপনি দেখবেন আমি একটু লাইটার মুডে বলি রবি ভাই কলিমুল্লাহ সাহেবকে, আতাউল্লাহ তো ছোট বয়সে আমাদের, বাট আমি সম্মান করি। আমাদেরকে কেউ চাচা বললে, বিশেষ করে ভিন্ন লিঙ্গের লোক চাচা বললে আমরা খুব নিজেদের লজ্জায় পড়ে যাই যে আমরা কি এত বয়স্ক হয়ে গিয়েছি, মহিলারা আমাদের চাচা বলছে। তো যাই হোক, ওই ইউনিভার্সিটির বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা স্কুল কলেজে, আঙ্কেল আপনার গাড়ির কার্ড দেখান, কি বলে লাইসেন্স দেখান, হ্যাঁ আমি বলছি। তো সেই মেরামতের কাজে আমরা সবাই সাহায্য করছি না কেন? আমার এই বেদনা আছেই। আজকে আমরা কেন নির্বাচন আগে না সংস্কার আগে এই বিতর্কে আমরা কেন জড়াচ্ছি? আজকে কিছু জিনিস ঐতিহাসিক সত্য ভাই, এটা আপনি আমার সঙ্গে দ্বিমত করতে পারেন, আমি সেই দ্বিমতকে শ্রদ্ধা করি, আমিও আন্দোলনের অতি ক্ষুদ্র একজন কর্মী, কিন্তু এটা তো ফ্যাক্ট। 2007-এর 24-এর 7 জানুয়ারি নির্বাচনের পরে বলুন বুকে হাত দিয়ে সবাই একটা ধরে নিয়েছিল যে আবার 28-27-এর শেষ থেকে 28-29-এর দিকে আরেকটা নির্বাচনের আগে আবার আন্দোলন করে শেখ হাসিনাকে ঠেকানো যায় কিনা। এবং সমস্ত রাজনৈতিক যারা নেতৃত্ব দানকারী তাদের কর্মসূচি দেখলো আপনি বুঝবেন, নেতাদেরকে জামিনে বের করা ঠিকই আছে, এটাই করণীয়, যারা বন্দী তাদের পরিবারের কাছে যাওয়া, আহতদের ট্রিটমেন্ট করা। তো সেইখানে তো একটা এই রাজনৈতিক দলগুলো সংগ্রামকে শ্রদ্ধা রেখেই বলছি, সেই পাটাতনের উপর দাঁড়িয়েই স্ফুলিঙ্গ হলো। এবং যেদিন আবু সাইদ, মুগ্ধ, ওয়াফেজ, ইয়ামেন, আনাস, অসংখ্য বীর ছাত্র ছেলেমেয়েরা বুক চিতিয়ে গুলি খাওয়া শিখলো, গুলিকে বরণ করে নিল, সেই বিখ্যাত উক্তি আপনার কুখ্যাত ব্যক্তির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে, স্যার দেখছেন গুলি করি কয়ডা, একটা মরে বাকিগুলো নড়ে না। এই প্রথম আন্দোলনে সর্বস্তরের লোক নামলো ছাত্রদের। এবং আমি সবসময় বলি এটা শেষ করছি আর 30 সেকেন্ডে, এই আন্দোলন আতাউল্লাহরা যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে জনতা, এটা কিন্তু কোনো ব্যানারের নেতৃত্বে হয়নি। ইভেন বৈষম্য বিরোধী আন্দোলন বোধহয় শেষের দিকে গঠিত, তার আগে ওইভাবে নামও ছিল না। এই আন্দোলন সকলের, কিন্তু এই আন্দোলনের 2টি মেসেজ জনগণ দিয়েছে যারা রাষ্ট্রের মালিক। এটা যদি আমরা রাজনৈতিক নেতৃত্ব আমাদের বুঝতে না পারে তাহলে আবারও সেই একই বৃত্তে ঘুরপাক খাবো। একটা মেসেজ আওয়ামী লীগ সহ 14 দল সহ ক্ষমতাসীনদের কাছে, কারণ আমাদের অনেক আতেল বলেছিল না হাসিনা অপরাজেয়, হাসিনা আনটাচেবল, 2041 পর্যন্ত হাসিনা থাকবে, বা যদি আল্লাহ তার আরো বয়স বাড়ায় দেয়। কিন্তু জনতার গণঅভ্যুত্থানে ভারত থাকুক, আর্মি থাকুক, ব্যবসায়ী থাকুক, বিচার বিভাগ তার অনুগত, বিশ্ববিদ্যালয়ে অনুগত, কিন্তু পতন হয়েছে শেখ হাসিনার, নির্মম ভাবে পালাতে হয়েছে। এবং সেই পালানো মানে কি, পালানোরও তো একটা মাত্রা থাকে। স্কুল কলেজের প্রিন্সিপাল অধ্যক্ষরাও পালিয়ে গেছে, বিশ্ববিদ্যালয়ের ভিসি তো পালিয়েছে, আমাদের প্রধান বিচারপতি পালিয়েছে। আমি 27 বছরে দেখিনি সুপ্রিম কোর্টের ইমাম পলাইছে, বাইতুল মোকাররমের ইমাম পলাইছে, বাইতুল মোকাররমের মানুষ নামাজ পড়বে, খতিব নাই। এইটা তো শুধু আজকে আনন্দের বিষয় না আমাদের জন্য, গণতান্ত্রিক আমাদের থেকে শিক্ষারও বিষয়, যে রাজনৈতিক দম্ভ, ক্ষমতার দম্ভর চূড়ান্ত পরিণতি। আরেকটা মেসেজও আমাদের জনগণ দিয়েছে, বিএনপি, জামাত, গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদ, ইভেন আজকে জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী আন্দোলন, খেলাফত মজলিস, চরমোনাই পীর সাহেব, ইসলামী ঐক্যজোট, কোন দলের নাম বাদ করলে আমাকে মার্জনা করবেন, সকল দলকে একটা মেসেজ দিয়েছে যে আমরা কিন্তু আপনাদের ব্যানারে যাইনি, আমরা গিয়েছি আমাদের সকলের ঐক্যবদ্ধ ছাত্র জনতার ব্যানারে। এবং
90-তে কিন্তু 3 জোটের ব্যানারে হয়েছে, জামাতও পাশে পাশে ছিল। 96-তে কেয়ারটেকার আন্দোলনে ব্যর্থ সফল বলেন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের। এইবারই আন্দোলন রাষ্ট্রের মালিকরা তাদের কর্তৃত্ব স্থাপন করেছে। আমি শেষ করছি 30 সেকেন্ডে। আমি এখনো প্রত্যাশা করব যে মিনিমাম না, যে সংস্কারগুলো রাষ্ট্রকে আগামী দিনে পরিচালনা করতে সহায়তা করবে, কোনো রাজনৈতিক দল যাতে ফ্যাসিস্ট সরকারে পরিণত না হয়। এবং তার সঙ্গে আমি আরেকটা প্রশ্নের উত্তর দিয়ে আমি শেষ করি। অনেকে বলবে সংস্কার যাই করুক, নতুন সরকার এসে না মানলে কি হবে? জনগণ সেইটা বাধ্য করবে মানতে। কিন্তু আমরা এই সরকারের কাছেই চাই এবং সকল রাজনৈতিক দলের কাছে এক বিনম্র অনুরোধ, আজকে তর্ক বিতর্কে আমরা যুক্ত হই যে 4টা সংস্কার কমিশনের রিপোর্ট এসছে, বাকি 6টা সংস্কার কমিশনের খবর কি, এবং সমস্ত রিপোর্টগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ। আমি বহু আগে বলেছি, বিএনপি, জামাত, অন্যান্য দলগুলো তারা কেন সরাসরি 31 দফা দিয়েছে, সেটা তো অনেক আগে আন্দোলনে আমরা সম্মান জানাই, কিন্তু এখন কেন বলে না যে এই সংস্কার ছাড়া রাষ্ট্রের কোনো কিছু আগাবে না, নির্বাচন তো অনেক দূরের শব্দ। তা আমরা এই অহেতুক তর্কগুলো যখন করব, মুখোমুখি করব, একে ওকে টোন করব, গণতন্ত্রের দ্বিমতের কোনো বিকল্প নাই। ডেমোক্রেসি অল অ্যাবাউট ডিসকাশন, ডিবেট, এগ্রিমেন্ট ইজ এগ্রিমেন্ট। কিন্তু বাংলাদেশের কালচারটা কি জানেন? মুখে যাই বলেন, এখানে রবি ভাই আছেন, আমি সম্মান রেখেই বলছি, আমরাও এই বাংলারই ছেলে সবাই, আমাদের এই দ্বিমত করতে করতে কিন্তু আমরা তর্কে জড়াই, তর্ক করতে করতে একে অপরকে হিংসা শুরু করি, সহ্য করতে পারি না, তারপরে পেশি শক্তির ব্যবহার শুরু করি। বিভিন্ন জায়গায় আমরা দেখছি এগুলো। ইভেন আমার নিজের রুম আক্রান্ত হয়েছে, আমি একটা কিছু আইনজীবীর আচরণে নিন্দা করেছিলাম বলে। আমি সেই দলের নাম বলছি না, কারণ সেই দলের সবাই এটার সঙ্গে ছিল না। এই প্রবণতা থেকে, অর্থাৎ সংস্কারের প্রথম ধাপ যেটা, আমার নিজের সংস্কার হতে হবে। রাষ্ট্রকে, বাংলাদেশকে সবার আগে স্থান দিতে হবে। কারণ এখনো 6 মাস হয়নি, শহীদদের রক্ত শুকায়নি, আহতদের আত্মনাদ শুকিয়ে আহাজারি চলছে। আমরা নির্বাচন চাই, নির্বাচনের কোনো বিকল্প নাই। নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ হাহাকার করছে, কিন্তু একই সঙ্গে সেই নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য এখনই বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ এবং নির্বাচন কমিশনের সংস্কার ফরজ। এছাড়া যেনতনভাবে নির্বাচন করলে তাতে শেখ হাসিনার অধীনে নির্বাচনের মতোই হবে। এবং শেষ করছি আমি, আপনি সালমান এফ রহমানের কথা যেটা বললেন, আমি না শুরু থেকে এই সরকারের উপর একটা কারণে প্রচন্ড হতাশ। এখন এইটার ডক্টর কলিমুল্লাহ স্যার তো খুব ভালো বিশ্লেষণ করেন, আমার মনিরুল ইসলাম রবি ভাই, আমি পার্সোনালি ওনাকে মুক্তিযোদ্ধা, বিএনপির শীর্ষ নেতা, ওনার বিশ্লেষণগুলো খুবই আমার পছন্দ হয়। উনি রাজনীতিবিদ হলেও, মানে একটি রাজনৈতিক দলের নেতা হলে অনেক সময় দলীয় চিন্তার বাইরে এসেও মূল্যায়ন করেন। তবে ইদানিং রবি ভাইয়ের প্রতি আমি আপনার ছোট ভাই হিসেবে অনুরোধ করছি, রবি ভাই আপনি দু এক জায়গায় খুব রেগে যাচ্ছেন, আপনি রাগ কমাতে হবে রবি ভাই, রাখবো আমরা না। ওই যে আক্তার মেজর আক্তার আপনি ছাড়েন নাই, আমি এদেরকে ছাড়বো কেন? আচ্ছা ঠিক আছে, না না, আমি তা বলছি না, আমি আপনার প্রতি সম্মান রেখেই বলছি। আপনি মেজর আক্তার ছাড়েন নাই, আমার কথা, আমি তো উদাহরণ হিসাবে দেখি, আমি অ্যাডভোকেট মাহবুবকে উদাহরণ হিসাবে দেখি, লেসন হিসাবে দেখি, যে সে আক্তারকে ছাড়ে নাই, আমিও কাউকে ছাড়বো না। আচ্ছা ঠিক আছে রবি ভাই, থ্যাংক ইউ। তো আমি আপনাকে জাস্ট লাইটার মুডে বললাম। তো যেটা আমার কথা শেষ করছি, হ্যাঁ, সেটা হচ্ছে এই যে সালমান এফ রহমান এগুলো দম্ভক্তি দেখাতে পারছে। কারণ বলেন তো, এখন পর্যন্ত সালমানের শেয়ার বাজার লুট করা নিয়ে, ব্যাংক লোপাট করা নিয়ে একটি মামলা দায়ের হয়েছে? আপনি গণহারে খুনের মামলা দায়ের করে তাদেরকে তো আপনি ইজি অ্যাক্সেস করে দিচ্ছেন। আমার গতকাল ভালো লাগলো, ওই যে চরমনায় পীর সাহেবের দল, ইসলামী আন্দোলন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির ঐক্যবদ্ধ 10 দফার মধ্যে একটা প্রথম দফাই ফখরুল সাহেব পড়লেন, আমার প্রচন্ড ভালো লাগলো। এটা আগে আমি আশা করেছিলাম যে যারা লুটপাট করেছে, অর্থ লোপাট করেছে, তাদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে, গ্রেপ্তার করতে হবে। তা আমরা এই দাবিগুলোতে আরো রাজনৈতিক দলগুলো আপনার কি বলে সোচ্চার হোক। ফ্যাসিস্টদের বিচারের কাজ থেমে থাকছে কেন? গতকাল দেখলাম যে ছেলের, আমাদের যে ছাত্রের মুখ চেপে ধরেছিল পুলিশ, সেই পুলিশকে গ্রেপ্তার করেছে। সরকারের ব্যর্থতা যেরকম আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে, আরেকটি সফলতা বলে আমি শেষ করি, পররাষ্ট্র নীতিতে ভারতকে ডিলিং করার ক্ষেত্রে এই সরকার, অতীতের ফ্যাসিস্ট তো বটেই, সমস্ত সরকারকে পিছনে ঠেলে দিয়েছে
এবং আমি এর জন্য এই সরকারকে সাধুবাদ জানাই। আমি মনে করি অন্যান্য সেক্টরও এরকম আন্তরিক হলে এগুলো পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব। পরিশেষে শহীদদের অবদান ভোলা যাবে না, আহতদের আত্মনাদ মনে রাখতে হবে, ক্ষমতায় যাওয়ার উদর্গ বাসনা থেকে মুক্ত হয়ে আগে রাষ্ট্র বাংলাদেশকে উচ্চ আসনে অবস্থান করতে হবে। আর ফ্যাসিবাদী আওয়ামী লীগের পুনর্বাসন হবে যদি আমরা আমাদের মধ্যে ঐক্য বজায় না রেখে, রাষ্ট্র মেরামত না করে, মানুষকে যদি শান্তি না দিতে পারি, মানুষ কিন্তু মেলানো শুরু করবে, আগে কেমন ছিলাম এখন কেমন ছিলাম। আমি 10 সেকেন্ডে একটা উদাহরণ দেই। আমার মুক্তিযোদ্ধা পিতার কাছে শোনা যে 73-এ উনি ভোলার এসডিও ছিলেন। ভোলার এক শহীদের মা আমার বাবাকে প্রশ্ন করেছিল, এসডিও সাহেব শহীদের মা আপনি নোট করেন মনির ভাই, যে এসডিও সাহেব মুজিবর দেশ বানায় কি আর লাভ হলো, পাকিস্তান আমলে তো এর চেয়ে চালের দাম কম ছিল। সেই ভদ্র মহিলা একজন শহীদের মা 71-এ। কাজে বাংলাদেশের মানুষ মেলাবে যে আগে কেমন ছিলাম এখন কেমন আছি। এখনো যদি রাজনৈতিক দলের একই রাজনৈতিক দলের 2 গ্রুপের সংঘর্ষ হয় চাঁদার ভাগ বাটোয়ারা নিয়ে, এটা আমাদেরকে ব্যথিত করে। এই সকল ভাইরাস থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। ধন্যবাদ।